আচ্ছা যাক, তাহলে আমি স্ক্রিন রেকর্ডার ছেড়ে দিয়েছি। এটা আমার একটা কাজ, আমি একটু পরে তোমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছি, আমি একটু কাজটাতে দেখে নিই আমার কাজটা কী অবস্থায় আছে। ওকে, ঠিক আছে। এখন কি দেখতে পারতেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, দেখি কে কি লিখছে। ম্যাম আমি চলে যাই, পরে আমাকে একটু বইলেন, আমার ফোন নিয়ে যাবো এখন। আচ্ছা ঠিক আছে, তুমি আফিয়া তুমি আমার ভিডিওটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। অসুবিধা নেই, আমি স্ক্রিন রেকর্ডার চালু করে রাখছি। আচ্ছা। ওকে ঠিক আছে মিতু। ওকে। অসীম, আপনি দেখেন নিচে একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটে যে ফুল স্ক্রিনে একটা ক্লিক করেন, আর না হলে উপরে যেয়া একটু উপরে রিলোড দেন, তাহলে আপনার হয়তো স্ক্রিনটা পাবেন। আচ্ছা যাক, আমরা আসি, এরপরে আসি আমরা কপি টু পেস্ট কিভাবে করতে হয় একটু বলো তো। মানে আমি চাচ্ছি এই ওয়েন ইউ কথাটা ডুপ্লিকেট করতে, তাহলে আমরা কিভাবে করব? সিলেক্ট করে কপি করব, তারপরে যে স্থানে রাখার দরকার ওই স্থানে কার্সরটা রেখে পেস্ট করব। আচ্ছা, শর্টকাট ভাবে কিভাবে করব, মানে কিবোর্ডের মাধ্যমে? কন্ট্রোল কন্ট্রোল সি, তারপরে হচ্ছে কন্ট্রোল বি। ওকে, পারবা। কাট টু পেস্ট মানে টেক্সট মুভ করতে যদি বলে তাহলে আমরা কাট করব, পেস্ট করব, কিন্তু সেটা কিভাবে করব? কাট টু পেস্ট কোনটা? ও, কাট করব, হ্যাঁ, সিলেক্ট করে তারপরে কাট করব, তারপরে না হ্যাঁ, পেস্ট ম্যাম, করবা, এটা ঠিকই ভুলে তো, গেছি। ঠিকই তো আছে তো। কন্ট্রোল সি দিয়ে কাট করে কন্ট্রোল পি তে যে পেস্ট করতে হবে, যে অবস্থানে করব। কন্ট্রোল কি? না, ওইটা তো কপি হয়ে যায়। কিবোর্ডের মাধ্যমটা বলো, টেক্সট মুভ করার কিবোর্ড শর্টকাটটা বলো। কন্ট্রোল এক্স, আর পেস্টের জন্য হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি হুম। আর কন্ট্রোল এক্স। 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 আচ্ছা আচ্ছা, এটা কে বলছে? ম্যাডাম আমি ম্যাডাম হয় লিসা। নাই। আচ্ছা, এই ফরম্যাট প্রিন্টারের কাজটা জানি আমরা সবাই। ম্যাম, সিলেক্ট করে করলাম ফরম্যাট সিলেক্ট। ফরম্যাট প্রিন্টার ফরম্যাট প্রিন্টারে ক্লিক ক্লিক করব। করে, ওকে। হ্যাঁ, ক্লিক করব, পরে তারপরে যেই জায়গাটুকু যেখানে গিয়া ওই বোল্ড করব ওইখানে রেখা হয়ে গেছে। আমি গুছিয়ে করতে পারি না। আচ্ছা, এখন বলো তো এই ফরম্যাট প্রিন্টারের কাজটা কি? আগের লেখাগুলোর মতো পরে যে লেখাটা করতে চাচ্ছি ওই রকম করে আগের লেখার মতো আর কি। মানে আগের মানে লেখার মতো অনুভব করে অন্য লেখা। লেখার উপরে যে ফরম্যাট করা হয় বা স্টাইল করা হয় এগুলোকে কপি করে অন্য টেক্সটে অ্যাপ্লাই করা, এটাই হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। অর্থাৎ টেক্সট ফরম্যাটিংয়ের কপি করে পেস্ট করা, ঠিক আছে? বা টেক্সট ইফেক্টগুলোকে কপি করে পেস্ট করাই হচ্ছে ফরম্যাট পেন্টারের কাজ। এটা শর্টকাট কি আছে, কিবোর্ডের মাধ্যমে করা যায়, সেটা কিভাবে? কিবোর্ডের মাধ্যমে জানি না তো। বুঝা রয়েছে, জানে না বলে। এই যে এখানে মাউস পয়েন্টার রাখছি, দেখেন লেখা আছে কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করতে হবে, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করতে হবে।
তো ধরেন আমি এটাকে মধ্যে একটা ক্লিপ লাগাই দিলে দিব। জাস্ট খালি এখানে আমি একটা কালার করলাম। এখন আমি কি করব, হুম। কন্ট্রোল শিফট সি দিব। কন্ট্রোল শিফট সি দিয়ে তারপরে আমরা কি করব, যার উপরে করব তাকে আগে সিলেক্ট করব, পরে কন্ট্রোল শিফট ভি প্রেস করব, তাহলে দেখা গেছে আমার সেম হয়ে যাবে। এই যে আমি আবার একটু যাই, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল শিফট ভি, এখানে কালারটা করবো না কেন দেখি। আচ্ছা, কালার করি, একটু বড় করলাম, স্টাইল করি। ওকে, এখন কন্ট্রোল শিফট সি, আর যার উপরে করব তাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি। আচ্ছা, এখানে একটু মনে তো এটা না হওয়ার কারণটা হচ্ছে আমার ল্যাপটপে একটু প্রবলেম করছে, এই কারণে। কিন্তু নিয়ম এটাই ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, এটা আমরা নিজেরা যখন কম্পিউটার করব তখন আরেকবার ট্রাই করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তারপরে আমার বোল্ড, ইটালি, ইউ, আন্ডারলাইন, তারপরে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ বাড়ানো কমানো, সেন্টেন্স ক্যাচ সম্পর্কে এগুলোই বেশিরভাগই জিজ্ঞেস করবে। আদারওয়াইজ অন্যগুলা তেমন একটা জিজ্ঞেস করবে না। আর অ্যালাইনমেন্টগুলো জিজ্ঞেস করতে পারে, যেমন লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট আর জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এগুলো শর্টকাট কীগুলো জানতে চাইতে পারে। বুঝতে পারছি? আচ্ছা। জি ম্যাম। তো এগুলো কিভাবে করতে বলতে পারে, যেমন ধরো তোমাকে একটা টেক্সট লেখাবে, লেখানোর পরে বলবে যে এটাকে রাইট সাইডে নেন। আর রাইট অ্যালাইনমেন্ট তোমার শর্টকাট কিটা জানতে হবে, প্লাস কীভাবে করতে হবে সেটাও জানতে হবে। যেমন আমি এখানে প্রথমে একটা প্যারাটাকে সিলেক্ট করলাম, এখন বলেছে আমাকে রাইট সাইডে নিতে, আমি রাইট সাইডে নিচ্ছি। যদি বলে লেফট সাইডে নিতে, তাহলে আমরা লেফট সাইডে নিতে পারি। যদি বলে যে মিডল সাইডে নাও, মিডল করো এই টেক্সটটাকে, তাহলে আমরা মিডলে নিয়ে নেব। এগুলো সব শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল আর হচ্ছে রাইট, কন্ট্রোল ই হচ্ছে সেন্টার, আর কন্ট্রোল এল হচ্ছে লেফটে, আর কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাই, কন্ট্রোল জে। ঠিক আছে? হুম। ওকে, এইটাই হচ্ছে মূলত আমাদের অ্যালাইনমেন্টের কাজ। যদি বলে লাইন স্পেসিং এর কাজ করতে, তাহলে আমরা স্পেসিং এ গিয়ে আমরা এই লাইনগুলোকে বেশি কম বেশি করতে পারি। যদি বলে যে ডিফল্ট ভাবে করতে, তাহলে লাইন স্পেসিং অপশনে যাব, এখান থেকে আমরা সিঙ্গেল করব, এটাকে আমরা 0 করে দিব, পরে ওকে দিব। তাহলে কি হবে, যে আমার লাইন স্পেসিংটা কি সুন্দরভাবে চলে আসবে। কথা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, যদি বলে ইন্ডেন্ট করো, তাহলে এখান থেকে ইন্ডেন্ট করতে পারবা, আবার লেফটে ইন্ডেন্ট করতে পারবা। যদি বলে পয়েন্ট আকারে লেখো, তাহলে এখানে আমরা পয়েন্ট আকারে দিতে পারি। যদি বলে নাম্বারিং করো, তাহলে এখান থেকে আমরা নাম্বারিং সিস্টেম করতে পারবো। যদি বলে যে শর্ট করে দেখাও, বললো শর্ট করে দেখাও, তারা কোনো কিছু দিছে না, তোমাকে বলছে যে এরকম খালি পেজে, এরকম খালি পেজে বলতেছে শর্ট করে দেখাও, তাহলে তুমি কয়েকটা নাম লিখবা, কয়েকটা নাম লিখে দিবা। ঠিক আছে? যত ফ্যামিলির মেম্বারের নাম আছে সবগুলো তুমি লিখে দেবা। ঠিক আছে? তারপরে এ টু জেড। তারপরে তোমরা এটাকে সিলেক্ট করে জাস্ট সেখানে যাবা, অ্যাসেন্ডিং দিবা, ওকে দিবা, তাহলে কি হচ্ছে সিরিয়াল মেনটেন করবে। যদি ডিসেন্ডিং দাও, তাহলে এটা উল্টোভাবে আসবে। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত শর্ট করা। যদি শর্ট করতে বলে বা শর্টিং করতে বলতে পারে, আরও একটি কাজ বলতে পারে, তোমার এটা বেশিরভাগই এক্সেলে করতে বলতে পারে। এমএস ওয়ার্ডে খুব কম বলতে পারে, তবে এক্সেলে বেশি করবে। আচ্ছা,
এবার আসো, অনেক ক্ষেত্রে আমাকে বলবে গো টু করে দেখাও, ঠিক আছে? কি করে ম্যাম? গো টু অপশনটি ব্যবহার করে দেখাও। ও এখন তুমি প্রথমে কি কন্ট্রোল করবা, জি। কন্ট্রোল ইন্টার দিয়ে কি করবা, কতগুলো পেজ নিয়ে নিবা, ঠিক আছে? কন্ট্রোল হুম চেপে ধরে ইন্টারে প্রেস করে কতগুলো কি করবা, পেজ নিয়ে নিবা। এরপরে কন্ট্রোল হোম দিয়ে শুরু পেজে চলে যাবা। যাওয়ার পরে কন্ট্রোল ধরে জি প্রেস করবা। জিতে প্রেস করার পরে মিনিট, কেউ আসছে, হ্যাঁ আসছে। কন্ট্রোল জি প্রেস করবা। কন্ট্রোল জি প্রেস করার পরে এখানে তুমি যদি বলে যে আমাকে 5 নাম্বার, তুমি 5 নাম্বারে যাবা, 5 নাম্বারে যাও ওকে দিবা। দেখো 5 নাম্বার পেজে চলেছে। এটাই গো টু ব্যবহার। ওয়ানে যাবা, ইন্টার প্রেস করবা, গো টুতে চলে যাবা, 1 নাম্বার পেজে চলে যাবা। তাহলে স্যার দেখবে যে তোমাকে নাম্বার অটোমেটিকলি দিয়ে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে। ফাইন্ডের কাজটা আমরা সবাই পারি। আমাকে বলবে যে কতগুলো লেখা লেখো, বা একটা বায়োডাটা লিখতে বলবে। তোমরা একটা বায়োডাটা লিখবে। বায়োডাটা লেখার পরে বলবে যে তুমি বোর্ড কথাটা খুঁজে বের করো। তখন তোমাকে এই ফাইন্ডে যে বোর্ড কথাটা এখানে ফাইন। লিখলে তোমার চলে আসবে। যদি না থাকে তাহলে এখানে নো রেজাল্ট চলে আসবে। তা আমরা একটু র্যান্ড দিয়ে কিছু কথা লিখে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। সমান সমান আর এ এন ডি, র্যান্ড প্রথম বন্ধনী, পরে ইন্টার দেবো। এখন আমরা একটু মিউটটা অফ করবো, পরে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পরে আমি ধরো চাচ্ছি এলিমেন্টস যে শব্দটি এটা বের করতে। টিপিএল ই আপনি তোমার রেকর্ড বন্ধ করো তো, তোমার সাউন্ড শোনা যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। এলিমেন্ট, এই এলিমেন্ট কথাটা কি হচ্ছে, আমার রেজাল্ট দেখাচ্ছে যে একটি মাত্র এলিমেন্ট আছে। কোথায় আছে সেটা সে এখানে মার্ক করে দিয়েছে। এখন ধরো আমি লিখলাম বোর্ড, BOARD বোর্ড লিখলাম। এটা প্রেস করতেছি, কি বলতেছে, নো রেজাল্ট। বুঝতে পারছি বিষয়টা? তাহলে কি হচ্ছে যে আমরা বিষয়টা, মানে আমাকে যেটাই বলুক না কেন, আমি ফাইন্ড করে যেই শব্দটা বলে ওই শব্দটা আমরা এখানে লিখব। লেখার পর যদি এখানে না থাকে তাহলে এখানে নো রেজাল্ট আসবে, যদি থাকে তাহলে অবশ্যই কি সেখানে মার্ক করে দিবে। আমরা কি ফাইন্ডটা বুঝতে পেরেছি? জি ম্যাডাম। আচ্ছা, এরপর আসো রিপ্লেস। রিপ্লেসের কাজ হচ্ছে, অনেক সময় যদি জিজ্ঞেস করে তুমি আমাকে রিপ্লেসের কাজটা করে দেখাও। এখন রিপ্লেস তো কি সেটাই তো জানি না। রিপ্লেস হচ্ছে একটি শব্দের পরিবর্তে অন্য একটি শব্দ ইনপুট করা। মুখে প্রশ্ন করতে পারে, আবার তোমাকে করে দেখাতেও হতে পারে। মুখে যদি প্রশ্ন করে তাহলে তুমি বলবা যে একটি শব্দের পরিবর্তে অন্য শব্দ ইনপুট করার কাজের মাধ্যম হচ্ছে কি, রিপ্লেসের কাজ। কিভাবে করবা, কন্ট্রোল ধরে এইচে চাপ দিবা। কন্ট্রোল ধরে এইচে চাপ দিলে আমার রিপ্লেস অপশনটি চলে আসবে। এখন আমি চাচ্ছি এলিমেন্টের পরিবর্তে, যে এলিমেন্ট না দিয়ে ধরো আমি ওয়েন্ট দিচ্ছি, ওয়েন্টের পরিবর্তে আমি চাচ্ছি গুড বসাতে। তাহলে দেখো এখন আমি প্রথমে ফাইন্ড করব, ওয়েন্ট দেখাচ্ছে। রিপ্লেস করলে কি ওয়েন্টটা পরিবর্তন হয়ে গুড হয়ে গেল। যদি আরও ওয়েন্টগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে রিপ্লেস অল দিব, আর যদি না চাই তাহলে ফাইন্ড নেক্সট করে আমি চলে যাব। কথা কি বুঝতে পেরেছি? জি ম্যাডাম। ওকে, তা আজকে হোম ট্যাবটা আমি কমপ্লিট করলাম, তোমরা দেখলাম। আজকে আমি আর বেশি কিছু আলোচনা করলাম না। আজকে ফাইল এবং হোমের কী ধরনের কী টাইপের প্রশ্ন করতে পারে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আর সবচেয়ে বেশি শর্টকাট জিনিস নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করতে হবে। তোমরা একটু ইউটিউবে চার্জ দেবে যে কোনটাতে কী হয়, যেমন কন্ট্রোল সিতে কী হয়, কন্ট্রোল ভিতে কী হয়, কন্ট্রোল এক্সে কী হয়, কন্ট্রোল ডাব্লিউতে কী হয়, কন্ট্রোল ই। এই মানে অ্যাডভান্স লেভেলের না, বেসিক লেভেলের যে শর্টকাটগুলো সেগুলোই বেশিরভাগই প্রশ্ন থাকে।
আর তোমাদের আহামরি এত কঠিন প্রশ্ন করবে না, বেসিক বেসিক শর্ট শর্ট প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করবে, যে প্রশ্নগুলো তোমার মোটামুটি তোমার নলেজ, মানে চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে প্রশ্ন করে থাকে, এগুলোই প্রশ্ন করে থাকে। তা আগামীকালকে আমি তোমাদেরকে এমএস ওয়ার্ড 4 মানে পুরোভাবেই শেষ করে দেবো। আর আগামীকালকে রাত্রে আমি মানে দুবার ক্লাস নেবো, একবার এমএস ওয়ার্ডের পুরোটা নিব, আর আরেকটা এক্সেলের কিছু নিয়ে নিব। আমি সম্ভবত রবিবার পর্যন্ত তোমাদের অনলাইনের ক্লাস এবং অফলাইনের ক্লাস যা আছে যতটুকু সম্ভব আমি নিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করব, বাকিটা পরে দেখা যাক। আর আগামীকালকে আমি প্রতিবেদন সম্পর্কেও আলোচনা করব, ক্লাস 2-3 ঘন্টাও হইতে পারে, তো তোমরা মোটামুটি একটু সময় নিয়ে বসবা, ঠিক আছে? আর একটু সময় দিবা, আপাতত বাইরের কাজগুলো অফ রাখো। আচ্ছা, এখন তোমাদের এমএস ওয়ার্ডে এই যে আমি ফাইল এবং হোম সম্পর্কে যা আলোচনা করলাম, এর মধ্যে থেকে তোমাদের কোনো সমস্যা হচ্ছে বা কোনো প্রবলেম আছে? না ম্যাম। ম্যাম, ওই যে রেন্ট দিয়ে বের করছিলেন না, সমান সমান রেন্ট ব্রেকেট দিয়ে, মানে এটা আবার হচ্ছে আপনি ম্যানুয়ালি কিভাবে বের করছিলেন, এই যে বললো আফিয়া, ওটা বুঝি নাই, এটা একটু যদি আবার বুঝিয়ে দিতেন। কোনটা, যেটা যে তুমি যে না আসলে কিভাবে এটা বের হ্যাঁ হ্যাঁ করতে হয় হ্যাঁ, ওইটার এটা। ব্যাপারে? জি ওকে, জি। এই যে ফাইলে যাব, ফাইল থেকে অপশনে যাব, অপশন থেকে আমরা প্রোফিং নামে যে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করব, তারপর অটো কারেকশন অপশনে ক্লিক করব। এই টিক মার্কটা দেওয়া থাকলে ব্র্যান্ড লিখে তুমি প্রথম বন্ধনী এবং শেষ বন্ধনী দেওয়ার পর ইন্টারপ্রেস দেওয়ার পর সাথে সাথে তোমার কিছু কথা চলে আসবে। আর যদি এই টিকটা তুলে দিই, ধর আমি সাপোজ তুলে দিলাম, ওকে দিলাম, আমি সমান সমান র্যান্ড লিখলাম, ইন্টারপ্রেস করলাম, আমার আসলো না। এখন এটার ক্ষেত্রে আমি কি করব, এই কার্সরটা এখানে রেখে ফাইলে যাব, অপশনে যাব, প্রোফিংয়ে যাব, অটো কারেকশনে যাব, রিপ্লেসে ক্লিক করব, ওকে দিব, দেন ওকে দিব। এরপর আমি এন্টার প্রেস করলে কি হবে, আমার লেখাগুলো চলে আসবে। আরেকটি কোড আছে, সমান সমান LOREM, লরেম। আমরা প্রথম বন্ধনী শেষ বন্ধনী দিব, ইন্টার প্রেস করব, দেখবা আমার লরেম নামে কিছু তথ্য ইনফরমেশন চলে আসছে। এই এমএস ওয়ার্ডে এই দুটি কোডই আছে। এই কোডগুলো ব্যবহার করার একটাই উদ্দেশ্য, প্র্যাকটিস করার জন্য, অন্য কোনো কাজে এটি ব্যবহার হয় না, জাস্ট নিজেকে প্র্যাকটিস করার জন্য, নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর কোনো প্রবলেম আছে? ম্যাম, ফরম্যাট প্রিন্টারের কাজটা যদি আবার বলতেন। ফরম্যাট মানে প্রিন্টার কাজটা না? কি? জি। আচ্ছা, ফরম্যাট প্রিন্টার হচ্ছে একটি টেক্সটকে, মানে একটা টেক্সটের উপর যে আমরা ফরম্যাট করি বা স্টাইল করি, এটাকে কপি করে অন্য টেক্সটে অ্যাপ্লাই করা, এটাই হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। যেমন আমি প্রথমে একটি বাক্যকে সিলেক্ট করি, এটা প্রথমে আমি একটা স্টাইল নির্বাচন করি, ধরো এই একটা স্টাইল আমি নির্বাচন করলাম ফন্ট এরিয়া থেকে, আমি ফন্ট সাইজটাকে বড় করে নিলাম, ফন্টের একটি কালার চুজ করলাম। এখন এই ফন্টের স্টাইলটা আমি চাচ্ছি শুধু দি ইমিটেড বা কোট পরে শুধু আমি এই ডিজাইনটা করতে চাচ্ছি। তাহলে আমি কি করব, প্রথমে যতটুকু আমার ডিজাইনটা করা আছে, স্টাইল করা আছে, ওই শুরু থেকে শেষ পর্যন্ত এর ঠিক যে কোনো একটি স্থানে আমি কার্সরটা রাখবো। কার্সরটা হচ্ছে যেটা আমার একবার আসতেছে আবার রিমুভ হচ্ছে এরকমভাবে দেখাচ্ছে, এক ধরনের নড়াচড়া করতেছে, সেটাকে কার্সর বলা হয়। এই কার্সরটা যে কোনো স্থানে রেখে আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কোড পরে ক্লিক করলাম, আমার হুবহু একই সেম স্টাইলটা এখানে চলে আসলো। এটাই হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এরপরে আর কোনো সমস্যা নাই ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই।
আগামী ক্লাসে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর বাসায় ভালো করে পড়াশোনা করো, বইগুলো পড়তে থাকো, ইনশাল্লাহ তোমরা পাশ করবা, সম্মান রাখবা ইনশাল্লাহ। আর আশা করি এবারকার 30 তারিখে ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে। জানি না এখন বন্যার যে অবস্থা, এখন বলতে পারি না, ইনশাল্লাহ হয়ে যাবে।